ব্রাজিলকে নিয়ে ব্রাজিলিয়ান সাপোর্টাররা ভীষণ হতাশ। কি মনে হচ্ছে, কি করবে ব্রাজিল? ঘুরে দাঁড়াবে? আই ফিল ভেরি কনফিডেন্স অ্যাবাউট ব্রাজিল। বাট আপনার কনফিডেন্টের জায়গাটা কোথায়? তাদের যদি কারেন্ট ভ্যালু দেখেন, স্কোয়াডের সবচেয়ে বেশি প্লেয়ার যারা আছে সবাই ম্যাচিউর এবং তার সাথে নিউ কামার আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের বাউন্স ব্যাক করা উচিত এবং আমি মনে করি যে তারা সেটা করতে পারবে। কানাডার 6 গোল, অন্যদিকে অবশ্যই দক্ষিণ কোরিয়ার হতাশা এবং শেষ দিকে এসে সুইসদের গোল বিস্ফোরণ। প্রিয় দর্শক, পুরো বিশ্বকাপটা যেন নাটকীয়তায় ভরা। তবে কাতারকে 6-0 গোলে হারিয়ে কানাডা রয়েছে বি গ্রুপের একেবারে টেবিলের টপে। অন্যদিকে মেক্সিকো দুর্দান্ত। যাই হোক, সবাইকে ওয়েলকাম করছি জিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ, আর আমার সঙ্গে আছেন ফুটবলার তপু বর্মন। কেমন আছেন? জি ভালো। আমি সরি, বিব্রত হবেন না দর্শক, আপনারাও বিব্রত হবেন না, আমার চোখে প্রবলেমের কারণে সানগ্লাস পরতে হচ্ছে। যাই হোক, কোন ম্যাচ দিয়ে শুরু করব বলুন? মেক্সিকো? হ্যাঁ, মেক্সিকো ম্যাচ যেহেতু গতকাল রাতে ছিল, সো মেক্সিকো ভালো খেলবে। প্রথম ম্যাচেও কিন্তু সেরকম একটা আভাসই আমরা পেয়েছি। সেই জায়গা থেকে মেক্সিকো দুর্দান্ত খেলেছে, না লড়াই হয়েছে, আরো অনেক ভালো খেলা উচিত ছিল, কারণ স্কোরটা সেটা বলছে। তারপরেও না, আসলে মেক্সিকো, স্পেশালি মেক্সিকো থেকে যদি আমি বলি যে সাউথ কোরিয়া ভালো খেলেছেন। ওকে, সাউথ কোরিয়া যেভাবে স্পেশালি সেকেন্ড হাফটা ডমিনেট করেছে, আমি যদি বল পজিশন দেখি বা সব কিছু মিলিয়ে কর্নার, সারা ম্যাচে কর্নার 2টা হয়েছে, সেটা সাউথ কোরিয়া পেয়েছে। তো ওভারঅল আমি বলবো যে এটা আসলে একটা ভালো উইন মেক্সিকোর জন্য। তারা আসলে এখন কনফার্ম হয়ে গেছে যে লাস্ট 32তে অলরেডি তাদের কোয়ালিফাই হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মেক্সিকো ডিজার্ভিং, বিকজ তাদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে এবং তাদের একটা অ্যাডভান্টেজ ছিল, তার সাথে দর্শকদের যে একটা উন্মাদনা, এবং আসলে আমরা বুঝি যখন আমরা অনেক বেশি এনার্জি দেয়, তো সেই ক্ষেত্রে বলবো যে আসলে ডিজার্ভিং। কিন্তু সাউথ কোরিয়ার জন্য খুব খারাপ লাগছে আমার, বিশেষ করে তাদের যে এশিয়া টিম এবং তাদের যে এফোর্ট ছিল, আসলে দলগত এফোর্ট, এটা আসলে ম্যাচটা ড্র হতে পারতো। লাস্ট আপনার 5 মিনিটসে গোলকিপার 2টা দুর্দান্ত সেভ দেয় মেক্সিকোর, এর জন্য ম্যাচটা আর কি তারা জিতে যায় এবং টিকে থাকে মেক্সিকো। তো ওভারঅল যদি আমি বলি যে হ্যাঁ, অবশ্যই আমি মেক্সিকোকে এখন কংগ্রেচুলেশন করতে চাই, কারণ তারা অলরেডি এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো এই তো লেটস সি। আচ্ছা, সনকে তুলে নেওয়াটা কি ঠিক সিদ্ধান্ত ছিল সাউথ কোরিয়ার? এখন সনকে ভেরি আর্লি ওঠানো হয়েছে, আই থিঙ্ক 56 মিনিটে। তো আসলে এরকম লেভেলের প্লেয়ার এবং দলনেতা যে কিনা আসলে তাকে দিয়েই সাউথ কোরিয়া টিমটা গঠন করা হয়, স্টার প্লেয়ার, এবং সে আসলে সব জায়গায় দেখবেন যে তার ইনভলভমেন্ট আছে এবং সে সব কিছুতে পারদর্শী। কি পাস বলেন, গোল স্কোরিং বলেন, কর্নার কিক, সেট পিস, এভরিথিং সে নেয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভেরি আর্লি টু চেঞ্জ হিম, এবং আরও হয়তো বা 70 বা 75 মিনিটে যদি চেঞ্জ করতো তাহলে হয়তো বা আর একটু ভালো হতো। এখন আসলে এটা ডিপেন্ড অন কোচ, আসলে কোচ কি প্ল্যান করে তাকে নেমেছিল এবং উঠে নিলেন। তো আসলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আরেকটু থাকা দরকার ছিল, কারণ এরকম লেভেলের প্লেয়ার যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ 10 বছর খেলেছে একটা টিমে, টটেনহাম, এখন সে আপনার সকার লিগে গেছে। তো আসলে তার মতো প্লেয়ারকে আমরা দেখেছি আসলে লাস্ট, যদি আমি ওয়ার্ল্ড কাপের কথা বলি, আসলে জার্মানির সাথে, বেলজিয়ামের সাথে তার যেই এফোর্ট ছিল, নিজস্ব এফোর্ট, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। তো সেই ক্ষেত্রে তার মতো প্লেয়ার আমার কাছে মনে হয় যে আরেকটু সময় দেওয়া দরকার ছিল। ওকে, ফাইন, চলে আসি পরের ম্যাচে। কানাডা 6-0 গোলে কাতারকে হারাবে, এটা যেমন তাদের জন্য খুবই উচ্ছ্বাসপূর্ণ খবর, বা আমি ইন্ট্রোই দিলাম সেটা বলে। অন্যদিকে যেহেতু কাতার এশিয়ার টিম এবং কাতার কিন্তু ভালো খেলেছে, ওই জায়গা থেকে আমি হতাশ হয়েছি। না, আসলে কাতার যে প্যাটার্নে ফুটবল খেলেছেন, স্পেশালি সুইজারল্যান্ডের সাথে যে প্যাটার্নে ফুটবলটা খেলেছে, এইটাই হলো কাতারের খেলা। কারণ এশিয়ান লেভেলের টিম এক্সেপ্ট অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া বাদে, আমি ইরানকে ওই লেভেলে ধরবো। অফকোর্স আপনার সাথে আমি একমত। এখন আর যারা আছে, স্পেশালি জর্ডান বা উজবেকিস্তান, কাতার, ইরাক, তাদের একটু ডিফেন্স ফিলোসফি নিয়ে মাঠে নামতে হবে। কারণ কাতার সুইজারল্যান্ডের সাথে 1 পয়েন্ট পাওয়ার কারণ হলো কাতারের যে ফুটবল স্ট্রাকচার ছিল ওই ম্যাচে, এবার ইভেন দো টিম ডিফেন্ডিং যেটা ছিল আউটস্ট্যান্ডিং ছিল, তারপরে তারা একটা ক্রস থেকে বা সেট পিস থেকে গোল পায়। কিন্তু কানাডার মাটিতে খেলা, এখন সেইখানে আসলে আমাদের কিভাবে খেলা উচিত ছিল, সেইখানে প্ল্যানিংয়ে মিস্টেক ছিল। তার সাথে আরেকটা জিনিস, মাইনাস পয়েন্ট, তারা 2টা রেড কার্ড খায়। কাতার টিমের 2টা প্লেয়ার রেড কার্ড। এখন আপনার 11 ভার্সেস 8 গোলকিপার বাদ দিলে, গোলকিপার সহ 9 জন, আসলে গোলকিপার তো মাঠে খেলতে পারে না, তারা একটা নির্দিষ্ট এরিয়া থাকে।
তো সেই ক্ষেত্রে 10 জনের সাথে 8 জন ভেরি ভেরি ডিফিকাল্ট। ইভেন দো আপনার যেটা জোনাথন ডেভিস যে কিনা হ্যাট্রিক করেছে, সে ইভেন্টাসে খেলে, আসলে তাদের সাথে কিভাবে খেলা দরকার ছিল, একটু ধরেন টিম ডিফেন্ডিং বা লো ব্লক এইসব জায়গায় যদি তারা একটু বেশি মনোযোগী থাকতো হয়তো বা তাহলে 6টা গোল খেতো না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কানাডা ডিজার্ভিং। আমি গতকালকে অনেক শোতে বলেছি যে কানাডা আসলে অনেক গোলে জিতবে, এবং তাদের যে স্পিড দেখেছি স্পেশালি ফার্স্ট ম্যাচে, ওই জায়গায় তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। ফার্স্ট ম্যাচে আসলে তারা জিততে পারে নাই, এবং ওটা হতাশাজনক ছিল যে 3টা মানে ভেন্যু এবং 3টা দেশ আয়োজক, মেক্সিকো জিতে গেল প্রথম ম্যাচ, ইউএসএ খুব দারুণভাবে জিতলো, কানাডা এমন একটা হতাশ হলো। আসলে আজকে তারা আসলে খুব ভালো খেলে জিতেছেন, এবং এটা একটা বড় মার্জিন 6-0। আসলে এটা মানে অনেক কিছু শিখাইছে আমাদেরকে। আসলে আমরা এজ এ প্লেয়ার আমরা অনেক কিছু শিখতে পারছি এই খেলা থেকে। আসলে এজ এ ডিফেন্ডিং যদি বলেন বা অ্যাটাকিং অ্যাপ্রোচ বলেন, অনেক কিছু শিখেছি আপনার। ওকে, কানাডা তো এখন একদম টেবিলের টপে এবং সুইজারল্যান্ড রয়েছে সেকেন্ড পজিশনে। অন্যদিকে বাকি টিমগুলোর সম্ভাব্য ভবিষ্যৎকে যদি জানতে চাই। না, আসলে এখন সুইজারল্যান্ড এবং কানাডা এখন গ্রুপের ফার্স্ট, সুইজারল্যান্ড সেকেন্ড পজিশনে আছে। আসলে বাকি যে 2টা দল, এখন 2টা দলের সাথে তাদের খেলা, আসলে আমি বলবো যে একটা করে ম্যাচ বাকি আছে, একটা করে ম্যাচ। এখানে বসনিয়া আই থিঙ্ক না, বসনিয়া এবং কাতার। তো সেই ক্ষেত্রে লাস্ট ম্যাচ হলো কানাডা সুইজারল্যান্ড, বসনিয়া কাতার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু তো ডিফিকাল্টি এখনো আছে, কারণ সুইজারল্যান্ড কিন্তু স্কোরিং দিক থেকে আজকের ম্যাচে আগাই গেল, 4-1 জিতেছেন। এখন ওই কানাডা, বসনিয়া এবং কাতার যদি বসনিয়া যেতে চায় তাহলে বেশি গোল দিয়ে যেতে হবে। তো দ্যাট মিনস ওইখানে একটা কিন্তু সংখ্যা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সুইজারল্যান্ড এবং কানাডাই থ্রো করবে। ওকে, সুইসরা কিন্তু শেষের দিকে এসে একদম গোল বিস্ফোরণ করলো, জি, এবং বসনিয়া একটা লাল কার্ড খেয়েছে। তাহলে এবারের বিশ্বকাপে লাল কার্ডের সংখ্যা দাঁড়ালো 6, আরো হয়তো বাড়বে। যাই হোক, এই ম্যাচের প্রসঙ্গে যাব। সুইজারল্যান্ডের, আসলে সুইজারল্যান্ড কিন্তু আপনার দেখেন যে আফটার 72 মিনিট পরে ফার্স্ট গোল করে, যে কিনা গোল করেছে সে চেঞ্জিং প্লেয়ার, সে এসেই আপনার 2টা গোল করে। তারপরে দলনেতা যে জাকা, যে ক্যাপ্টেন, সে লাস্ট গোল করে 97 মিনিটে। আসলে বসনিয়া টিম ওভারঅল ভালোই করতেছিল, কিন্তু যখন গোলটা কনসিড করে 80 মিনিটে যে তাদের একজন রেড কার্ড খায়। তো আসলে একজন রেড কার্ড যখনই খাবে, যখন আপনি পিছিয়ে পড়বেন, তখন কিন্তু আপনার মানে মোর একটা টেনশন কাজ করবে যে একজন কম, তার মধ্যে আমরা গোল কনসিড করে বসে আছি। তখন অল আউট খেলতে যেয়ে দেখা গেছে যে আপনার সুইজারল্যান্ড আরো 3টা গোল দেয়। তো আসলে এইটাই একটা মানে আমি বলবো যে ম্যাচের মূল জিনিস। আপনি যখন আপনার একজন প্লেয়ার মাইনাস থাকবে, সেইটা যদি আপনি অ্যাডভান্টেজ না নিতে পারেন, দ্যাট মিনস আপনি ওয়ার্ল্ড কাপে এরকম স্টেজে খেলা একটা টিম আমার কাছে মনে হয় যে কোনো কাজেই আসবে না। তো সেই ক্ষেত্রে সুইজারল্যান্ড যেটা করেছে খুবই ভালো করেছেন, এবং তারা সেই অ্যাডভান্টেজটা পেয়েছে এবং নিয়েছে। একেবারেই তাই। আমি চলে আসি, আগামীকাল সকালে রয়েছে খুবই হাই ভোল্টেজ ম্যাচ। আজকে রাতের প্রসঙ্গে আমি আসবো একটু পরে। ব্রাজিলের সাপোর্টার আমি জানি আপনি আর্জেন্টিনার সাপোর্টার, বাট ইটস ওকে, আমিও আর্জেন্টিনাকে অনেক ভালোবাসি। ব্রাজিল হাইতির মুখোমুখি হবে। ব্রাজিলকে নিয়ে ব্রাজিলিয়ান সাপোর্টাররা ভীষণ হতাশ। এই হতাশ কিন্তু আর্জেন্টিনারও ছিল 36 বছর বিশ্বকাপ পাইনি। আমাদের মাত্র এখন পর্যন্ত 22 হলো না 24 বছর হয়েছে, এখনো আরো বাকি আছে, আরো 12 বছর বাকি। নো প্রবলেম। সো কি মনে হচ্ছে, কি করবে ব্রাজিল? ঘুরে দাঁড়াবে? আর আঞ্চলিক কি পরিকল্পনা করতে পারে? না, আসলে আই ফিল ভেরি কনফিডেন্স অ্যাবাউট ব্রাজিল, বিকজ এটা মাত্র শুরু একটা ম্যাচ, তাও এটা একটা আমার আপনার কনফিডেন্টের জায়গাটা কোথায় ব্রাজিলকে নিয়ে? না, আমি একটু ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা লাস্ট ম্যাচেও ভালো খেলেনি। এখন আপনার রাফিনার যদি উইথ বলে দেখেন, হয়তো সে ভালো খেলেনি এবং সেভাবে বল পায়নি। এক্স্যাক্টলি। তার যদি উইদাউট বলের যে অ্যাপ্রোচ এবং কভার দেখেন যে মাঠ কত কভার করেছে, হি ওয়াজ দ্য গাই যে একা দৌড়াইছে। এবং আমি আসলে দৃঢ় বিশ্বাস ব্রাজিল কামব্যাক করবে হাইতির সাথে। এবং কেন করবে সেক্ষেত্রে আমি বলবো যে মোর কনসেন্ট্রেশন থাকবে, এবং মোর আপনার যেই ব্যাপারটা দরকার আসলে যে একটা দলগতভাবে খেলা, স্পেশালি ক্যাসিমেরোকে স্টেপ আপ করতে হবে। তার সাথে মার্কিনিউস এবং গাব্রিয়েল যেই মাঝখান দিয়ে গোলটা করলো, আসলে সেই জায়গা দিয়ে আরও বেশি মনোযোগী থাকতে হবে। তার সাথে আসলে স্পেশালি আই মিস নেইমার। আমিও সেম।
আইনা উই মিস নেইমার, বাট নেইমারকে কবে নামানো হবে সেটাও কিন্তু আনচেলত্তি এখন বলেন। এখন ঘটনা হয়েছে নেইমারের ইম্প্যাক্টটা সারা বিশ্ব জানে, স্পেশালি হি ওয়াজ দ্য গায় যে কিনা আপনার সবকিছু চেঞ্জ করতে পারে। নাম্বার 10 পজিশনে এখন পাকুয়েতা খেলতেছে। আসলে পাকুয়েতা আর নেইমার কিন্তু ডিফারেন্ট লেভেলের প্লেয়ার। পাকুয়েতা সেই মানে সে তাকে রিপ্লেস করার মতো প্লেয়ার না। তার সাথে পাকুয়েতার যে সার্ভিসটা আসলে দেওয়া দরকার সেটা সে প্রপার ভাবে দিতে পারছে না। বিকজ আপনি যদি বিনির মতো প্লেয়ার যে কিনা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, রাফিনা বেস্ট প্লেয়ার, কারণ যেই ফর্ম তার এখন আছে, এখন ইগোর তিয়াগো যে কিনা নাম্বার 9 পজিশনে খেল, আসলে তাদেরকে কিভাবে প্রোভাইড করতে হবে বল সেটা কিন্তু পারে না। হয়তো আপনিও দেখেছেন। অফকোর্স পুরো ম্যাচ দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে ওদের না কোথায় যেন একটা খাপছাড়া ব্যাপার, ছন্দ নেই ম্যাচে এবং এনার্জি কম। আমরা যখন ইংল্যান্ডের ম্যাচে দেখেছি যে ইংল্যান্ডের প্লেয়াররা সুপার এনার্জেটিক, সেখানে ব্রাজিলের এনার্জি তো কম। এনার্জি এখন ঘটানো হয়েছে আপনি ফুটবলের মেইন যদি বলি মিডফিল্ড, এখন মিডফিল্ডে ব্রুনো এবং ক্যাসিমিরো খেলেছে, তার উপরে খেলেছে পাকুয়েতা। এখন ঘটনা হয়েছে ওই জায়গাটা যদি কন্ট্রোল করতে পারতো মোর, সেইখানে হয়তো ধরেন একটা পরিসংখ্যান দাঁড়াইতো যে ব্রাজিল বেশি ডমিনেট করছে এখানে। এখন ডমিনেটটা করতে হয় মিডফিল্ড থেকে। সেই ক্ষেত্রে আপনার যদি ইব্রাহিম আপনার দিয়াজ যারা কিনা মরক্কোর যে ইব্রাহিম দিয়াজ যে মিডফিল্ডে একদম যে ইয়াং প্লেয়ারটা আপনার, সে যেভাবে কন্ট্রোল করেছে মরক্কোকে আসলে আউটস্ট্যান্ডিং। 18 বছরের ছেলে এত ম্যাচিউর মনে হয়েছে আমার কাছে, মনে হয় 2টা ওয়ার্ল্ড কাপ খেলছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এবার আসলে হাইতির সাথে যদি তাদের রেকর্ড দেখেন, লাস্ট ম্যাচে কোপা আমেরিকাতে 7-1 হারাইছিল, আমার মনে আছে সেই ম্যাচের কথা। তো সেটা আর কি ডিফারেন্ট লেভেলের টিম ছিল, কিন্তু এখন আমি মনে করি আরো ভালো। তো সেই ক্ষেত্রে ব্রাজিলের কামব্যাক করা উচিত এবং ওয়ার্ল্ড কাপের স্টেজে আমার মনে হয় যে এটা, কারণ এটা দুঃখজনক যে গ্রুপের 3 নম্বর পজিশনে ব্রাজিল, 4 নম্বর পজিশনে হাইতি, অন্যদিকে র্যাঙ্কিং এ 6 আর হাইতি র্যাঙ্কিং এ 83। তো যদি ভালো না খেলে এই ম্যাচটি ভীষণ হতাশা নামবে এবং ওই আমরা যে বিশ্বকাপের যে একটা উন্মাদনা, আর্জেন্টিনা ব্রাজিল যদি ভালো না করে তাহলে কিন্তু উন্মাদনাটায় ভাটা পড়ে। জি এক্স্যাক্টলি। এখন ব্রাজিলের বাউন্স ব্যাক করতে হবে, হোয়াট আই বিলিভ এটা ফর শিওর করবে তারা। এবং তাদেরকে আসলে তাদের যদি কারেন্ট ভ্যালু দেখেন স্কোয়াডের সবচেয়ে বেশি, তো সেই ক্ষেত্রে প্লেয়ার যারা আছে সবাই ম্যাচিউর এবং তার সাথে নিউ কামার আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের বাউন্স ব্যাক করা উচিত এবং আমি মনে করি যে তারা সেটা করতে পারবে। ডেফিনেটলি উই হোপ যে ভালো কিছু হোক। বাট এই মুহূর্তে একটু দেখে নিব দর্শক আজকের ম্যাচে অর্থাৎ ব্রাজিল এবং একই সাথে হাইতির ম্যাচে সম্ভাব্য লাইন আপটা। আলাদা করে একটু ভিনির প্রসঙ্গে যাব, যেহেতু স্টার প্লেয়ার আমরা এখনো নেইমারকে পাইনি। উইঙ্গার যেহেতু তিনি, গত ম্যাচে কি গ্যাপ ছিল ভিনির? না, ভিনি আসলে আপনি যদি ওর স্টেট দেখেন ও আসলে টপ এফোর্ট দিয়েছে এবং তার সাথে আসলে মানে আপনার আমার কাছে মনে হয়েছে একটা গোল মিস করেছে, একটু টায়ার্ড ফিল করেছে। আসলে সে আসলে উইং প্লেয়ারদের ডিউটি কি, এটা আমার কাছে মনে হয় যে আমরা যেটা বুঝি যে উইং প্লেয়ার আপনার যখন উইদাউট বল থাকবে তার ডিফেন্স লাইন পর্যন্ত নামতে হবে ডিফেন্ডিং করার জন্য, এবং তার প্লেয়ার থাকবে রাইট ব্যাক যে তার অপোজিশনে খেলে, তাকে ফলো করে আপনার নামতে হবে, যেটা কিনা হাকিমি এবং বিনির যে ব্যাটলটা ছিল আমরা দেখেছি, সারা ওয়ার্ল্ড দেখেছে, আসলে মানে ট্রিমেন্ডাস। তো সেই ক্ষেত্রে বিনি আপনার যে গোল করেছে এটা ওর এক্সট্রা এফোর্ট ছিল, আসলে এটা ওর সবচেয়ে ভালো দিক। যখন আপনার ওই পজিশনে ভিনিসিয়াস জুনিয়র বল পায়, সে যখনই আউটসাইড থেকে ইনসাইডে আসবে সে চোখ বন্ধ করে বারে মারে এবং গোল হয়। তো সেটাই কিন্তু তার কোয়ালিটি এবং এক্সেপশনাল একজন মানে কোয়ালিটি প্লেয়ার। সেই ক্ষেত্রে আমি বলবো যে বিনির দিকে আসলে এখন পুরোপুরি আমরা তাকিয়ে আছি, কারণ আসলে একমাত্র প্লেয়ার যে কিনা গোল করেছেন এবং তার পারফর্ম সবচেয়ে ভালো ছিল। তো আমি বলবো যে হাইতির সাথে নট অনলি ওয়ান ম্যান, আমার কাছে মনে হয় 11 জন যারা খেলবে সবাইরই স্টেপ আপ করতে হবে। সাথে অ্যাঞ্চেলোত্তির অনেক সেন্সিবল ব্যাপারগুলো আছে, তার একদম 100% প্রয়োগ করতে হবে, কারণ এটাই আমার কাছে মনে হয় ফাইনাল ম্যাচ। রাইট, যদি এনিথিং কুড বি হ্যাপেন নেগেটিভ তাহলে কিন্তু আউট, সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাঞ্চেলোত্তি খুব সেন্সিবল ভাবে টিমটাকে নামাইতে হবে এবং যার যার ডিউটি থাকবে, নট অনলি ভিনিসিয়াস, রাফিনা, সবার ডিউটিটা পালন একসাথে করতে হবে, তাহলে আমার মনে হয় মোর ইজি আমার কাছে মনে হয় জেতার জন্য। রাইট। হাইতির উইলসন স্ট্রাইকার,
ওখানে কিন্তু স্টার প্লেয়ার হচ্ছে হাইতির জন্য উইলসন। উইলসন। সো উইলসনের প্রসঙ্গে একটু যাব। আসলে দেখেন হাইতি এরকম একটা টিম, তারা আপনার লং টাইম ওয়ার্ল্ড কাপে মানে অংশগ্রহণ করেছে। তাদের আপনার কিছু প্লেয়ার আমাদের ডোমেস্টিক লিগও খেলে গেছে, তারা কিন্তু কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের কিছু প্লেয়ার আছে ইউরোপের স্ট্যান্ডার্ডে খেলে এবং তার সাথে অনেক অনেক জায়গাতে খেলে। তো আসলে তাদের একটাই ওরা হয়তো বা আপনার আমেরিকান, কিন্তু তাদের ক্যাটাগরি এবং তাদের যে স্ট্রাকচার মনে হয় আফ্রিকান, এবং তাদের সেই মানে ফিজিক্যালি ফুটবলটা খেলে, তারা ফিজিক্যাল ফুটবল খেলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে যেহেতু উইলসন একলাই আপনার ওই পজিশনে, আমি মনে করি যে ব্রাজিল টিমের জন্য কিছুই না সে। ওকে, আপনার কথা সত্য হোক। কারণ আই বিলিভ, কারণ এখন মার্কিনিউস গাব্রিয়েল হলো ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক, তার সাথে অ্যালিসন হলো ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার। তো আমি এত প্রশংসা কেন করছি, কারণ আমি রেগুলার খেলা দেখি তাদের, এবং তারা আসলে এই সিজনে এত ভালো করেছে। আপনার চ্যাম্পিয়ন্স লিগের মতো দুই টিমই তারা দুই সেন্টার ব্যাক, মার্কিনিউস পিএসজির ক্যাপ্টেন ছিল, গাব্রিয়েল এই সিজনে বেস্ট সেন্টার ব্যাক হয়েছে প্রিমিয়ার লিগে। এবং লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ দেখেন যে পিএসজি জিতেছে, আর্সেনাল প্রতিপক্ষ ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি অনেক বিশ্বাস করি তারা আজকে মানে আগামীকালকে বাউন্স ব্যাক করবে এবং ভালোভাবে করবে। ওকে ফাইন, পরের ম্যাচে চলে যাই। স্কটল্যান্ড গ্রুপ সি এর টপে রয়েছে, সেকেন্ড পজিশনে আছে মরক্কো, এবং এই দুটো টিম কিন্তু মুখোমুখি হচ্ছে এখন। এখানে কি আমাদের এই ম্যাচের সাথে ব্রাজিলের সমীকরণ কতটা অনেকটাই জড়িত, তারপরে যদি জানতে চাই। এখন ঘটনা হয়েছে আপনার মরক্কো যদি স্কটল্যান্ডের সাথে ইন কেস ড্র করে বসে বা হেরে যায়, দ্যাট মিন্স মরক্কো কিন্তু একটা মানে বিশাল একটা প্রবলেমে পড়ে যাবে, কারণ তাদের 1 পয়েন্ট। এখন ঘটনা হয়েছে এই গ্রুপটা আসলে মানে হাইটি হারার কারণ স্কটল্যান্ড উপরে যাওয়ার কারণে এখন কিন্তু আপনার মানে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ জিততেই হবে। একদম একদম। এখন না জিতলে দেখা যাবে দুজনে কিন্তু পিছনে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মরক্কো যে স্ট্যান্ডার্ডের প্লেয়ার এবং যে স্ট্যান্ডার্ডের ম্যাচ আমরা দেখেছি, স্পেশালি তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালিস্ট, তো এই বছর কিন্তু আরো ভালো টিম। আসলে তাদের প্লেয়াররা আসলে মানে দেখা যায় যে ভেরি স্কিনি, মানে একটু ক্যাজুয়াল, কিন্তু যখন তারা মাঠে নামে, ও মাই গড, মানে একটা লায়নের দল মনে হয়, সুপার স্পোর্টিং। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের অনেক সম্ভাবনা এই ম্যাচটা। স্কটল্যান্ড এবং মরক্কো কিন্তু আবারও মনে করিয়ে দেয় র্যাঙ্কিং কোনো ফ্যাক্ট না, কারণ মরক্কো 7 র্যাঙ্কিং এ, অন্যদিকে স্কটল্যান্ড হচ্ছে 42। আসলে র্যাঙ্কিং ম্যাটার করে না। যদি র্যাঙ্কিং ম্যাটার করতো তাহলে হয়তো আপনার এই যে আপনার স্পেনের সাথে যে টিমটা ড্র করলো বা পর্তুগালের সাথে যারা ড্র করলো, ওইটা কিন্তু আসলে মানে টিম এফোর্ট। আপনার আসলে যারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসে তারা কিন্তু শ্রেষ্ঠ দল। এখন আপনার ধরেন যে আমার কাছে র্যাঙ্কিংটা ম্যাটার করে না, আসলে দলগত পারফরমেন্স এবং দলগত এফোর্টটাই আমার কাছে মনে হয় জরুরি। কিন্তু সেই ক্ষেত্রে আমি মরক্কোকে অনেক অ্যাডভান্স রাখবো, অনেক আগায় রাখবো। আই হোপ মরক্কো খুব ভালো খেলবে এবং অন্যদিকে হয়তো ব্রাজিলও ভালো করবে, তারপর জানি না কি হবে। বাট এই প্রসঙ্গে থাকা অবস্থা আমি আবারও একটু লাইন আপটা দেখে নেব যে মরক্কো এবং একই সাথে স্কটল্যান্ডের সম্ভাব্য লাইন আপ। একটু আগে আমরা মরক্কোর হাকিমিকে নিয়ে কথা বলছিলাম, অন্যদিকে স্কটল্যান্ডে কিন্তু মিডফিল্ডার যিনি রয়েছেন টমিনে, তিনি কতটুকু না আসলে আপনার স্কটল্যান্ড টিমটা আসলে অনেক লম্বা লম্বা প্লেয়ার, তাদের একটা ফিজিক্যাল অ্যাডভান্টেজ আছে এবং তাদের খেলার স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট লেভেলের, কারণ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে মানে ওই লেভেলের খেলার চেষ্টা করে। আমার কাছে মনে হয় যে একটা তো মানে আপনার ইউরোপের টিমের সাথে আপনি যখন খেলবেন, আফ্রিকান টিম, আপনার একটা কিন্তু মানে ধারণা করেই যেতে হবে যে তারা অনেক লম্বা হবে, টল হবে, তাদের সেট পিসগুলো ভালো হবে, ভালো নিবে, আমাদেরকে সেভাবে অ্যালার্ট থাকতে হবে, আমাদেরকে সেভাবে মনোযোগী রাখতে হবে, কারণ আমাদের টিম ওয়াইজ খেলতে হবে। আসলে মরক্কো আসলে আমি বেশি বিশ্বাস করছি মরক্কোকে এবং আগায় রাখছি, কারণ একা আসলে দলের কখনো চেঞ্জ করা যায় না, সবাই আর মেসি না। কারণ আপনার মেসি সবকিছু আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত তো বটেই, এবং তার যে সে আসলে আলাদা, তার মতো মানে ন্যাচারাল সবকিছু, দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন ঘটনা হয়েছে ডেফিনেটলি একটু টাইট হবে মরক্কোর জন্য, কিন্তু মরক্কো আপনার ফার্স্ট 10 to 15 মিনিটে যদি গোল দিয়ে দেয় তাহলে স্কটল্যান্ডের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট দেন।
তো এখন ঘটনা হয়েছে স্কটল্যান্ডও সেভাবে মানে আপনার রেসপেক্ট দিয়ে আসবে, কারণ মরক্কো রিসেন্ট যে পারফরমেন্স আপনি যদি দেখেন, তারা 20টা ম্যাচ খেলেছে গত বছরের নভেম্বর থেকে জুনের লাস্ট ম্যাচ ব্রাজিলের সাথে, একটা ম্যাচও হারে নাই। ও মাই গড, মানে আমি তাদের স্ট্যাট দেখা মানে আনবিলিভেবল, একটা টিম 20টা ম্যাচ ধরে খেলছে, হারে না একটা ম্যাচও। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে ডিউ রেসপেক্ট, এটা মানে মরক্কো আসলে ডিজার্ভিং। একেবারেই তাই। আরও একটি দারুণ ম্যাচ রয়েছে আজ রাত 1টায়, অর্থাৎ 20 তারিখ রাত 1টা হয়ে যাবে, অস্ট্রেলিয়া ভার্সেস ইউএসএ। ও সো ইউএসএ কে কিন্তু আমার বেশ পছন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ইউএসএ আসলে আজকে এই পর্যায়ে আসার কারণ হলো আপনার পচেত্তিনো, যে কিনা কোচ, পিএসজির কোচ ছিল, টটেনহামের কোচ ছিল, সে আর কি সময় পেয়েছে এবং পেয়ে আপনার ধরেন প্লেয়ারগুলোকে কালেক্ট করেছে। আসলে তার জন্য এটা ইটস ভেরি ইজি, কারণ আর্জেন্টাইন গায়, সে ন্যাশনাল টিমে খেলেছে এবং যে কিনা মেসির কোচ হয়েছে পিএসজিতে, তার সেই অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আছে এবং তার সাথে একটা খুব সুন্দর দল করেছে। আমরা যেটা দেখেছি ফার্স্ট ম্যাচে, আই থিঙ্ক 4-1 মেবি 4-1 জিতেছে, আসলে একদম পুরো ডিস্ট্রয় করে দিছে অপোজিশনকে। আসলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা টাইট হবে, কারণ আমি অস্ট্রেলিয়ার সব প্লেয়ারকে চিনি এবং আমি তাদের সাথে 3টা ম্যাচ খেলেছি। আরে বাহ, এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ড, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই রাউন্ডের ম্যাচ। তো ওদের যে ক্যাপ্টেন হ্যারি শুটার এবং ওদের যে একদম মোস্ট ইয়াঙ্গার প্লেয়ার যে কিনা ফার্স্ট গোল করেছে এবং যে সেকেন্ড গোল করেছে, সবার সাথে আমার খেলা আছে। তো আমি বলবো যে অস্ট্রেলিয়া একটু ডেফিনেটলি ডিফেন্সিভ মোডে খেলবে। তারা যেটা প্রথম ম্যাচে করেছেন, ডিফেন্স করে অ্যাটাক করেছেন, আসলে এই যে প্যাটার্নটা, এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখবে। কিন্তু আমেরিকা, ইউএস চাবে যে ইউএসের দেশে খেলা, যত তাড়াতাড়ি গোল করা যায়, যত তাড়াতাড়ি ম্যাচটাকে তাদের আন্ডারে নেওয়া যায়, কারণ তাদের স্পেশালি নাম্বার 9 এবং নাম্বার 11 অনেক ভালো, যে কিনা ক্যাপ্টেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু আমি আসলে মানে এখন পর্যন্ত টু বি অনেস্ট আমি মানে ভেরি টাইট, আচ্ছা, যে কে জিতবে, কিন্তু আমি ইউএসএ কে আগায় রাখবো। প্রেডিক্ট করাটা একটু কঠিন, বাট হ্যাঁ যদি বলি যে ফেভারিট বা গোফার, তাহলে ইউএসএ। আপনি তখন বললেন লাল কার্ডের কথা, এবং লাল কার্ড প্রসঙ্গে একটু আসতে চাই। এবারের বিশ্বকাপে অলরেডি 6টি লাল কার্ড হয়ে গেছে। সবকিছু কি খুব মানে টাইট হচ্ছে? ব্যাপারটা কি আসলে? যেমন প্রথম ম্যাচে তো ব্রাজিলিয়ান কোচ ছিল, সবাই বলছিল যে তারা দিয়েছে 3টা, হ্যাঁ প্রথম ম্যাচে এক ম্যাচেই 3টা লাল কার্ড, এবং লাস্টে মেক্সিকোকে দেওয়া হলো মনে হলো ব্যালেন্স করার জন্য। এখন আসলে এখন কিন্তু মোর আপনার আপডেট হয়েছে, মানে সবকিছু কিন্তু অনেক ডিটেলে এখন ডিসিশন নেয়, যে কোনো একটা ডিসিশন। এখন কিন্তু 3টা রুলস আরো অ্যাড করা হয়েছে। এক, আপনি থ্রোয়িং এ বেশি সময় যদি নেন তাহলে ইয়েলো কার্ড খাবেন, আর যদি আপনাকে চেঞ্জ করার সময় আপনি বেশি সময় নেন আপনাকে ইয়েলো কার্ড দিবে। আরেকটা হলো আপনার ওই যে আরেকটা আছে, আই ফরগেট ইট, যাই হোক। এখন ঘটনা হয়েছে যে আপনার 6টা রেড কার্ড, গতবার পুরো ওয়ার্ল্ড কাপে 4টা রেড কার্ড ছিল। তো আসলে এখন মানে বেশি রকমের আপনার ধরেন স্ট্রিক্টলি সবকিছু করা হচ্ছে। এখন একজন রেফারি কিন্তু শুধু একা ডিসিশনে হয় না, এখন এই জায়গায় বিএআর আছে, সেই জায়গায় কিন্তু একটা পুরো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বেশি বেশি লাগছে পেনাল্টি, যে পেনাল্টিটা আপনার ওই যে গোল খেলো, আসলে ওইটা যদি অন্য কোনো সিচুয়েশন হইতে হয়তো বা দিত না, পরে বিএআর দেখে যে ক্লিয়ার পেনাল্টি, সাউথ আফ্রিকা যে পেনাল্টিটা পেলো চেকের সাথে। তো আসলে সবকিছু মিলিয়ে এখন ধরেন আসলে প্লেয়াররা বুঝতে পারছে না আসলে যে কি সিচুয়েশনে আপনার কাট খেয়ে যাচ্ছে, বা আসলে আমরা যখন খেলি ধরেন বডি বা একটু মানে ল্যাং লাগলে বা টাচ লাগলে পড়ে যাচ্ছে, সেটাকে আবার ডিটেলে দেখতে যাচ্ছে যে এটা ইয়েলো কার্ডের একটা ট্যাকেল ছিল। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে ইজ ভেরি ডিফিকাল্ট ফর প্লেয়ার, হ্যাঁ, এবং রিস্কি খেলার সময় এত কিছু মাথায় রেখে তো খুব টাফ। না অনেক রিস্কি আপনার আবার কেউ আছে যে লাগার আগেই পড়ে যায়, হ্যাঁ এটা আর কি প্লেয়ার ভ্যারি করে। আসলে প্লেয়ার অনেক ট্যালেন্টেড কিছু প্লেয়ার থাকে, একজন মাত্র আছেন যাকে কোনোভাবেই লাগানো যায় না, সে উঠে দাঁড়ায় ঠাস করে পরে উঠে দাঁড়ায়, হচ্ছে মেসি। হ্যাঁ। তো আসলে এখন প্লেয়ারদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আসলে রেফারির জন্য এখন ডিফিকাল্ট ব্যাপারগুলি অনেক, আমি মনে করি যে ডিফিকাল্ট না ইজি, কিন্তু প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট ডেফিনেটলি। যাই হোক, অনেকটা শেষের দিকে রয়েছে, আমরা শেষ করব, তার আগে প্রেডিকশন শুনি কারা জিতবে বিশ্বকাপ। জি বলেন, আমি বলে দিই। প্রথমে তো স্পেনের কথা হচ্ছিল, পর্তুগালের কথা হচ্ছিল,
এখন তো মনে হচ্ছে ফ্রান্স না হলে আর্জেন্টিনা, আপনার কি মনে হয়? ও ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ রাইট নাও ইজ ভেরি ডিফিকাল্ট। আই নো, বাট থাকে না যে একটা না, প্রেডিকশন। ফর মি আমি একদম শুরু থেকে 4টা টিমকেই চুজ করেছি। এক, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স অ্যান্ড স্পেন। আচ্ছা, সেখানে আপনি ব্রাজিলকে রেখেছেন? ডেফিনেটলি। আপনি একটু মানে আশা জাগা নিয়ে কথা বলুন। না, অনেস্টলি আমি মানে অ্যাজ এ প্লেয়ার বা বি ফেয়ার, যদি টিম কম্প্যারিজন করেন মানে ওয়ান অফ দ্য মানে টপ 4 ব্রাজিল। ওকে, এটা একটা নতুন জিনিস পেলাম আমি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালো থাকুন। আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সময় হচ্ছে আজকের মতো বিদায় নেবার টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই ফুটবল বিশ্বকাপ দেখতে থাকুন।